ভারতকে নিয়ে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। মৃত্যুর ৩ যুগ পরে উন্মোচিত হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা রহস্য। রাজনৈতিক ফায়দা লুটতেই বিচারে কার্যকর উদ্যোগ নেয়নি বিএনপি, বলছেন ইতিহাসবিদরা। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় ১৬১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৫। সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। চট্টগ্রামের লালদিয়া চরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। পিপিপির আওতায় হবে বাস্তবায়ন। এবং বাড়ছে খুলনা সিটি কর্পোরেশনের পরিধি। প্রস্তাব পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। প্রয়োজনীয় কার্যক্রম শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক সমীক্ষাও শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে ভারতকে সঙ্গে নিয়েই এ প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। এহসান জুয়েলের রিপোর্ট। ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ এবং নৌ চলাচলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ভাটিতে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখতে ভারত সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের উপর গুরুত্ব দেওয়ায় সামনের দিনগুলোতে এই প্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার গঙ্গা নদীর উপর একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করে। ৯৬টি গেট যুক্ত ২.১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রস্তাবিত ব্যারেজ ৩১,২০,০০০ কিউসেক পানি ধরে রাখবে। প্রাথমিকভাবে ৪টি সমীক্ষা চালানোর পর ২০০২ সালে চূড়ান্তভাবে রাজবাড়ী জেলার পাংশায় এই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যারেজ নির্মাণে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে মিশ্র মত। অর্ধেক নদীতে একদিকে বাংলাদেশ, আরেক দিকে হচ্ছে ভারত। সুতরাং ডেফিনেটলি আমি যখন পন্ডেজ করব, যেহেতু ভারত এটার সাথে সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। আর লং টার্ম স্টেবিলিটি অফ দ্য ওয়াটার ফ্লোর জন্য ভারতের এর সাথে সংযুক্ত থাকলে আমাদের জন্য সুবিধা। ভারত যদি আসতে চায় ভালো, কিন্তু ভারতের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। ভারত যেভাবে বলছে যে না এটা আমাদের ডুবিয়ে দেবে বা এটা করবে, এটা একেবারে বোগাস কথাবার্তা। তিস্তা ব্যারেজ মাত্র ৫ কিলোমিটার ভাটিতে, আর এটা ১০০ কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। ভারত বাংলাদেশ যৌথ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তিটি আগামী ২০২৬ সালে শেষ হবে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে ৩২,০০০ কোটি টাকার এই ব্যারেজ প্রকল্পে। এই বিষয়টা আমরা ডিপ্লোম্যাটিক পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজকর্ম করছি। আমাদের মন্ত্রণালয়ের নম্বর ১ প্রজেক্টের ভিতরে আমরা এই প্রজেক্টটা রেখেছি। এমনকি সরকার যে ডেল্টা প্ল্যান করছে এইটা মাথায় রেখেই আমরা গেঞ্জেস ব্যারেজ নির্মাণের জন্য আগ্রহী। ২০১৮ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা গেলে ২০২৫ সালের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরের লালদিয়ার চরে বেহাত হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধারের পাশাপাশি সেখানে নতুন একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে বন্দরের নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এবারই প্রথম পিপিপির আওতায় বাস্তবায়ন করা হবে এ টার্মিনাল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এখনো বন্দরের মালিকানাধীন শত শত একর জায়গা অবৈধ দখল হয়ে আছে, আর এগুলো দখল করে আছে প্রভাবশালী মহল। ফলে কোনোভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অথচ বন্দরের সক্ষমতা বাড়াতে প্রয়োজন হয়ে পড়েছে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের। শক্ত হাতে এগুলিকে বন্দর অধিগ্রহণ করতে হবে, অধিগ্রহণ করে এগুলি ইউজ করতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর নতুন করে কিন্তু আরেকটা কিছু করা ইম্পসিবল। কারণ যে জায়গাটা আছে সেই জায়গাটাকে এমফাসাইজ করতে হবে যে সেই জায়গাটা 100% যাতে ইউটিলাইজ হয়।
কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লালদিয়া চর এলাকায় বন্দরের মালিকানাধীন বিশাল জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখল অবস্থায় রয়েছে। আর বেহাত হয়ে যাওয়া এসব জায়গা পুনরায় নিজেদের দখলে এনে একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এখানে যে কন্টেইনার টার্মিনাল হবে মাল্টিপারপাস বলা হচ্ছে, যে কার্গো এবং দুটি হবে। এর জন্য কনসালটেন্টের একটি রিপোর্ট আমরা গত সপ্তাহে পেয়েছি এবং সেখানে যেটি হচ্ছে সেখানে কিছু জনবসতি আছে, সেটিকে আমরা পুনর্বাসন করব। সিসিটি কিংবা এনসিটি বন্দরের আগে সবগুলো কন্টেইনার টার্মিনালে হয়েছে নিজস্ব অর্থায়নে। তবে প্রস্তাবিত লালদিয়া কন্টেইনার টার্মিনালটি পিপিপির আওতায় করা হবে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। এটিও 1 কিলোমিটার দীর্ঘ হবে এবং সেটি নিউ মিরিং এর মতোই 1 কিলোমিটার লম্বা হবে, যেখানে 5টির মতো বার্থিং করা যাবে। সেটি চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণ যেটি হবে সেটি সাবস্টেন্সিয়ালি ইনপুট দেবে। এখানে কর্ণফুলী নদীর লালদিয়া অংশে পানির গভীরতা বেশি থাকায় অন্তত 10 মিটার দৈর্ঘ্যের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য ইয়ার্ডগুলো শুধুমাত্র কন্টেইনার যেটি হলো, এখানে কন্টেইনার এবং কার্গো দু ধরনের জাহাজে পণ্য ওঠানামা করানোর পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনা সিটি কর্পোরেশনের পরিধি বাড়ছে। নগরের সীমানা সংলগ্ন বেশ কিছু মৌজায় অবকাঠামোগত উন্নয়ন ও জনবসতি বাড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। 26টি মৌজা অন্তর্ভুক্তের মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারিত হচ্ছে। এসব মৌজাগুলো যুক্ত হলে দ্বিগুণ হবে কর্পোরেশনের সীমানা। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এসব মৌজাগুলোর অবস্থান বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা ও রূপসা উপজেলার মধ্যে। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সংবাদে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। সিটি কর্পোরেশনের ভিতরে গেলে আমাদের অনেক সুবিধা, যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো, স্কুল কলেজে যাতায়াতের ছেলে মেয়েদের সুবিধা হবে, নাগরিক সুবিধাটা ভালো পাবো, ঠিক আছে, পানির ওয়াসার ব্যবস্থাটাও আমরা পাবো। গ্রামে থেকে আমরা শহরে যাবো, শহরে আধুনিক সুযোগ সুবিধা সবগুলি আমরা পাবো, ড্রেনেজ ব্যবস্থা ভালো পাবো, বিদ্যুতের ব্যবস্থা ভালো পাবো। সীমানা বৃদ্ধির ব্যাপারে 30 মের মধ্যে আপত্তি জানানোর জন্য জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এখন পর্যন্ত 5টি অভিযোগ জমা পড়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক। 3/4 মানুষ যদি অকৃষি কাজে সম্পৃক্ত হন এবং একই সাথে ওই এলাকাতে যদি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটে, তাহলে ওই এলাকাকে সিটি কর্পোরেশন আওতায় নিয়ে আসার আইনি সুযোগ রয়েছে। সেই সুযোগ থেকেই এলাকাগুলো সম্পর্কে আমাদের কাছে আপত্তি আসছে। এগুলো শুনানি নিয়ে তারপর আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পেলে ওই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র। এখন বর্তমান যে খুলনা আছে তার দ্বিগুণ খুলনা আমরা পাবো এবং এই দ্বিগুণ খুলনায় আমরা যে উন্নয়ন করব, সেই উন্নয়নে আমরা যে রেভিনিউটা পাবো, তাতে এই খুলনা সিটি কর্পোরেশন তার কাঙ্ক্ষিত সেবা এই জনগণকে দিতে পারবে। 1990 সালে 31টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন 45.65 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। G7 আউটরিচ মিটিং উপলক্ষে জাপানে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা জাপানের হানেদা বিমানবন্দর ত্যাগ করেন। গত 26 মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের G7 আউটরিচ মিটিংয়ে যোগ দিতে দেশটির নাগোয়ায় পৌঁছান। এর আগে জাপান সফরের শেষ দিনে টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপি জামাত বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যা করছে। এ সময় দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 4 দিনের জাপান সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায়। বলেন, বিদেশে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধি, তাই বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পায় দেশের রাজনৈতিক পরিস্থিতিও। তিনি বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত এখন বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যায় নেমেছে। প্রায় 1000-এর উপর নতুন বাস পেয়েছি, কয়েকশো পুড়িয়ে শেষ। আর্টিকুলেট বাস পেয়েছে, সেগুলো পর্যন্ত পুড়িয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, মানুষের জীবন নিয়ে খেলা, এটাই ছিল তাদের কাজ। এইভাবে 3টা মাস তাদের এই তাণ্ডব চলবে। শুধু 2015 কেন, 2013 এবং 2014-তে একই কাজ তারা করেছে। একবার একটু চিন্তা করে দেখেন সেই সময় কিভাবে তারা বিভিন্ন আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তাদের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জনগণ কখনো হাত মিলায় নাই, বরং প্রতিহত করেছে। এর আগে সকালে জাপানের রাজধানী টোকিওতে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, ব্যবসায়িক সুবিধার পাশাপাশি বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের নিরাপত্তার ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিয়েছে তার সরকার। At present, we are working to upgrade some of other existing economic segments like jute, fishing, textile manufacturing. I'm encouraging our R&D factories to become green. There are opportunities for collaboration as Bangladesh R&D sector goes for upscaling. My dear business leaders from Japan, you surely are wondering about safety and security of investors and foreign nationals because of some incidents in Bangladesh in recent times. I would assure you that my government has a zero tolerance for any form of terrorism or extremism. জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি দুটি সংলাপের মাধ্যমে দুদেশের বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ও জাপানি ব্যবসায়ীদের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তাফসির বাবু, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। অবকাঠামো জরাজীর্ণ যশোরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের। বর্ষা মৌসুমে পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর প্রায় 3 যুগ পরেও উন্মোচিত হয়নি এ হত্যার রহস্য। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এ হত্যার বিচারে নেয়নি কার্যকর কোনো উদ্যোগ। ইতিহাসবিদদের মতে রাজনৈতিক ফায়দা লুটতেই এ নিয়ে আগ্রহ দেখায়নি বিএনপি। তবে বিএনপি নেতাদের দাবি, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতেই এমন অবস্থান তাদের। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 75-এ সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান। 77-এর 21শে এপ্রিল বিচারপতি সায়েমকে সরিয়ে রাষ্ট্রপতি হন তিনি। 78-এর ফেব্রুয়ারিতে জাতীয় গণতান্ত্রিক দল জাগদল এবং ওই বছরের 1 সেপ্টেম্বর তিনি গঠন করেন বিএনপি। এরপর 3 বছর যেতে না যেতেই 1981 সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এ ঘটনায় সামরিক আদালতে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের সাজা হলেও এখন পর্যন্ত অন্তরালেই রয়ে গেছে এই হত্যাকাণ্ডের মূল হোতারা। 90-এ স্বৈরাচার পতনের পর 3বার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেও এই হত্যার বিচার নিয়ে কখনো উদ্যোগী হয়নি বিএনপি। যাকে জাতীয়তাবাদী চেতনার বাতিঘর বিবেচনা করে দল, তার হত্যার বিচারে কেন এই অনীহা? বিএনপি বিশেষ করে আমাদের নেত্রী এই হত্যাকাণ্ডটাকে নিয়ে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা করতে চান নাই। রাজনৈতিক প্রোপাগান্ডা করতে যদি চেতেন তাহলে তখন যারা বিএনপির বিপক্ষে নেতৃবৃন্দ ছিল তাদেরকে দোষারোপ করে একটা প্রোপাগান্ডা করতে পারত, যা নাকি আমরা এখন দেখতে পাচ্ছি। রাজনৈতিক ফায়দা নেবার কারণেই জিয়ার পরিবার বা দল কোনোদিনই জিয়া হত্যার বিচার চায়নি। এই ইতিহাসবিদের মতে জিয়াউর রহমান হত্যার সঙ্গে সে সময় সংঘটিত জেনারেল মঞ্জুর হত্যার যোগসূত্র রয়েছে। মঞ্জুর হত্যা যারা অপরাধী হিসেবে অভিযুক্ত হবে তারাই জিয়া হত্যার জন্য দায়ী। মঞ্জুর হত্যার ব্যাপারটি কোন সরকারই কিন্তু তেমন ভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, বর্তমান সরকারও নয়। তবে আবারও ক্ষমতায় এলে মঞ্জুর হত্যার বিচার করে জিয়াউর রহমান হত্যার হোতাদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন এই নেতা। ফৌজদারি মামলা তো আর অপরাধ তো আর বাতিল হয় না, এটা তো লিমিটেশন নাই। আবার যখন সুযোগ হবে নিশ্চয়ই আমরা এটা দেখব, দেখে তার বিচার অবশ্যই হবে। বিএনপি ক্ষমতায় এলে তাদের অতীত অবস্থানের পরিবর্তন হবে এমনটা বিশ্বাস না করলেও আইনের শাসন রক্ষায় এই হত্যাকাণ্ডের বিচার হওয়া বাঞ্ছনীয় বলে মনে করেন এই ইতিহাসবিদ। দল বা পরিবার চাক বা না চাক সরকারিভাবে করা উচিত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে।
ইসরায়েলের নাগরিক ও মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সাথে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের সংবাদ একটি সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, এই নাটকের রচয়িতা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেহেদী এন সাফাদি, যিনি মোসাদের কর্মকর্তা হিসাবে অনেকেই ইতিমধ্যে বলেছেন, সেই তার সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন, যে বৈঠকে সংখ্যালঘুরা নাকি নিরাপদ নয়, এই জন্য এই সরকারকে উৎখাত করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, সেই ব্যাপারে ইসরায়েলের সহায়তা চেয়েছে। বিএনপির এই ঘৃণ্য ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে গেছে, সেটার থেকে উনি ওনাদেরকে রক্ষা পাওয়ার জন্য একটা নাটক সাজিয়েছেন যে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মেহেদী এন সাফাদির বৈঠক হয়েছে। এই প্রচার করে তাদের এই ষড়যন্ত্রটাকে আড়াল করতে চায় জনগণের দৃষ্টি থেকে, আরেকদিকে নিজেদের রেহাই পাওয়ার জন্যই এই ষড়যন্ত্র নাটক করেছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের ব্যাপারে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কথা বলে বিএনপিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে সরকার। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতারা। বেগম জিয়া দর্শক সারিতে বসে নেতাদের বক্তব্য শোনেন। যখন তারাই বলছে যে লোকের সঙ্গে আসলাম সাহেবের দেখা হয়েছে, সেই যখন বলছে যে আজকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে, তার সভা হয়েছে, তখন সেই সম্পর্কে কিন্তু আজকে হানিফ সাহেব বলেছেন এটা নাকি সাজানো নাটক। তোমাদেরটা সাজানো নাটক আর আমাদেরটা হচ্ছে আসল নাটক নাকি? তা আজকে জবাবদিহি করতেই হবে, জনগণের সামনে জবাবদিহি করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরে স্বাধীনতার চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল রাজধানীর মহাখালীতে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরবে। পাঠ্যপুস্তকের মধ্যে সঠিক ইতিহাস ছিল না, মিথ্যা ইতিহাস সন্নিবেশিত করা হয়েছে বারবার পাঠ্যপুস্তকে, যার ফলে তারা সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরছে। কাজে আমি শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্তানদের কাছে এই দেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তাদেরকে আপনারা জানাবেন, তাদের কাছে তুলে ধরবেন। এই দায়িত্বটুকু আপনারা সঠিকভাবে পালন করবেন। সময় সংবাদে আরো থাকছে। ইয়েমেনে হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন নিহত। ষষ্ঠ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের একটি এবং পিরোজপুরের 7টি ইউনিয়নের প্রার্থীরা। প্রচারণা আর গণসংযোগে জমিয়ে উঠেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নের পাড়া মহল্লা। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট ও অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। পিরোজপুরের 3 উপজেলার 7টি ইউনিয়নের বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট বাজারে সর্বত্রই নির্বাচনী আলোচনা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। জেলার 7টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 25 জন, সাধারণ সদস্য পদে 223 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদক এবং সন্ত্রাস দূর হবে, এলাকা শান্তিপ্রিয় হবে। আমরা এমন একজনকে যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিব। যে উন্নয়ন কেরানীগঞ্জে সাক্তা ইউনিয়নের মাটিতে হচ্ছে, সে উন্নয়নের কর্মকাণ্ডগুলো আরো বেগবান হবে, আরো গতি পাবে। বিভিন্ন গণসংযোগ করতেছি এবং সবাই আমাকে ইনশাআল্লাহ
সবাই আমাকে সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে আছে। সৎ এবং যোগ্য, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যারা আমরা সবসময় কাছে পাই তাকেই আমরা নির্বাচিত করি। সমাজের মানুষের সুখ দুঃখে পাশে থাকবে সেরকম প্রার্থী আমাদের দরকার। গরিবের যে মর্মতা যে বসবে, রাস্তাঘাট পোলঘাট যে করতে পারবে, আমরা তাকে চাই। এদিকে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল সদর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার 26টি ইউনিয়নে ষষ্ঠ দফা নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। দিনরাত সমর্থকদের নিয়ে ভোটারদের মন জয় করতে ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচন করতে চান তারা। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় 4 জুন টাঙ্গাইলের 3টি উপজেলার 26টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল, উঠান বৈঠক সহ বিভিন্ন ধরনের গণসংযোগ আর নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। কেউ পূর্ব অভিজ্ঞতার দোহাই দিচ্ছেন, আবার কেউ নতুন করে ইউনিয়নকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা বলছেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে এমন লোককেই নির্বাচিত করতে চান তারা। আমরা ভালো লোক খুঁজতেছি, ভালো লোককে আমরা ভোট দেয়া জয়যুক্ত করব। এলাকার উন্নয়নের জন্য যে কাজ করবে তাকেই জয়যুক্ত করব। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সব প্রার্থী নিজেকে যোগ্য বলে দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদী। মাদক ভূমিদস্যু যারা আছে তাদেরকে আমি ইউনিয়নে ব্যবস্থা নিব যাতে তারা মাদক এবং আসক্ত না হয়, ছেলেপেলে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়। তাইলে আমি ইনশাআল্লাহ 100% আশাবাদী। যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো আমি সমাপ্ত করব এবং সার্বিকভাবে ইউনিয়নের উন্নয়নের জন্য সচেষ্ট থাকব। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন উপলক্ষে আগামী 2 জুন থেকে আমাদের এই 3টি উপজেলার 26টি ইউনিয়নে আমাদের র্যাব, বিজিবি এবং পুলিশ মোতায়েন থাকবে। তো আমরা আশা করছি বিগত যে নির্বাচনগুলো টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোর মতোই আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন আমরা আগামী 4 জুন আমরা করতে পারবো। টাঙ্গাইল সদর, কালিহাতী ও ঘাটাইল উপজেলার 26টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী 107 জন, সংরক্ষিত মহিলা 256 জন এবং সাধারণ সদস্য পদে 844 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। পাবনায় গ্রাম্য সালিশে শাস্তি দেওয়ার জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল শহরের গয়েশ্বরপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় শবে বরাতের রাতে এলাকার একটি বাড়ি থেকে ছাগল চুরির অভিযোগে শফিকুল ও শান্তসহ 5 যুবককে 15,000 টাকা করে জরিমানা করা হয়। একই জের ধরে বিকেলে অভিযুক্তরা সদর উপজেলার গয়েশ্বরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। মাইরে ফেলবে এই কথা শুনে আমার আব্বু বাড়িতে গেছে আর ওই জায়গায় আমার আব্বু মারছে। প্রথমে মারছে অস্ত্র দিয়ে এই মেয়ে থুরায় একটা গুলি করছে, পরে ছুরিটা মারি দিয়ে পিটতে দৌড়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে ভর্তি করে নিয়ে আসে, সদর হসপিটালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, তাকে মৃত। পরে আমরা সংবাদ এলাকায় অভিযান করে আপনার মেন যে হত্যাকারী শফিকুল এবং তার পিতা আজিজ মৃধাকে আটক করি। 31 মের পর অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো জানান 31 মে দিনের প্রথম ভাগে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদাভাবে সেবা দেবে মোবাইল ফোন অপারেটররা। 31 মে পর থেকে কিন্তু আমরা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এই সিমগুলো, যেগুলো রিভেরিফাইড থাকবে না। তো আমাদের সেই সিদ্ধান্তই আমরা কার্যকর করছি। যারা রিভেরিফিকেশন করেননি তারা যেন রিভেরিফিকেশনটা করে নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গতকাল পর্যন্ত 10,09,00,000 সিমের রিভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। যশোর জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো জরাজীর্ণ। প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কাজ করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টি নিয়ে শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরাও। জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, জরাজীর্ণ প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সংস্কার করা হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষা মৌসুমের এখনো অনেক দেরি, কিন্তু বৈশাখী ঝড় ও তার সাথে হওয়া বৃষ্টিতেই ভোগান্তির শিকার যশোরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সরকারি অবকাঠামোগত সুবিধা পায়নি। শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতাদের সাহায্য সহযোগিতায় গড়ে ওঠা টিনের ছাউনির ভবনে চলছে তাদের পাঠদানের কার্যক্রম, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সে ছাউনি হয়ে পড়েছে জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষে বৃষ্টির পানি চলে আসে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার শিলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়। শিলাবৃষ্টির কারণে যে টিনগুলো ফুটা হয়ে গেছে, যদি পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়। দুর্ভোগের মধ্যে আমরা ক্লাস করছি এবং আমরা উন্নত মানের পড়াশোনা করতে পারছি না। আমরা চাই আমাদের স্কুলের পরিবেশটা ভালো হোক এবং সংস্কার করা হোক। দুর্ভোগের কথা জানালেন শিক্ষকরাও। তারা বলছেন নতুন ভবন হলে পাঠদান করতে সুবিধা হতো। মাল্টিমিডিয়া ক্লাসগুলো আমরা নিই, সেগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বর্ষার মৌসুমে নেওয়া সম্ভব হয় না। ক্লাস রুমগুলো একটু বড় করার দরকার এবং নতুন বিল্ডিং দিলে হয়তো খুবই সুন্দর হয়। দীর্ঘদিন চেষ্টা করেও প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানালেন প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের এই নেতা। সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছি, কিন্তু আমরা কোনো ভবন পাইনি, কোনো সহায়তাও পাইনি, যে যার জন্য স্কুলটাকে আমরা একটু সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীদের লেখাপড়ার উপযোগী করে আমরা এখানে স্কুলটাকে পরিচালনা করতে পারি। জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন জরাজীর্ণ প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সংস্কার কাজ করা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় যিনি আছেন শিক্ষা প্রকৌশলী, তার সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক কথা বলেছি, যাতে করে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের দিকে সরকারের নজরে আসে। যশোরে 985টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর এসব প্রতিষ্ঠানে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, যশোর। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় বিশ্বের 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। তবে বাজেটে শিক্ষায় কি পরিমাণ বরাদ্দ রাখা হয় সেই তালিকায় বিশ্বের 155টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা এই বরাদ্দকে অপ্রতুল হিসেবে অভিহিত করে বলছেন, এই বরাদ্দ গুণগত মানের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। 70-এর দশকে বাংলাদেশ ও এই দেশটির অর্থনীতি ছিল সমপর্যায়ের, কিন্তু পরবর্তী 2 দশকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যান্য অনেক কারণের পাশাপাশি শিক্ষা খাতে বড় বিনিয়োগও এই সাফল্যের অন্যতম কারণ। ইউনেস্কোর সুপারিশ মতে বাজেটের 20% এবং জিডিপির অন্তত 6% ব্যয় করতে হবে শিক্ষায়, কিন্তু গত 5 বছর বাংলাদেশে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11 থেকে 13%-এর আশেপাশে ঘুরছে। গেল বাজেটে সে অবস্থান থেকেও কমে বরাদ্দ ছিল 10.78%। শিক্ষা খাতে যে বরাদ্দ গত কয়েক বছরে, এটা প্রকৃত যে বরাদ্দ বা মাথাপিছু যে বরাদ্দ যদি আমরা বলি, তো সেটা কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এখন আমরা আশা করব যে এই বাজেটে যাতে বরাদ্দটা এমন ভাবে হয় যাতে করে আমাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা মাফিকে যাতে হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা বলছে, কোন দেশ জিডিপির কত শতাংশ শিক্ষায় ব্যয় করে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 155তম। একই গবেষণায় আরও দেখানো হয়েছে বাজেটের কত ভাগ শিক্ষায় বরাদ্দ সেই তালিকায় বাংলাদেশ 81তম অবস্থানে। এত কম বরাদ্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা, এমন মত শিক্ষাবিদ ও অর্থনীতিবিদদের। আমরা যাই করতে চাই না কেন, ধরেন আমরা এসডিজি করতে চাই, এখানে 17টা গোল আছে, তার মধ্যে একটা গোল শিক্ষা, কিন্তু এই একটা গোল শিক্ষা যদি অর্জিত না হয় 16টা গোল অর্জিত হবে না। দেশের শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার একটা বড় অংশই আবার ব্যয় করতে হয় বেতন ভাতা সহ নানা অনুন্নয়ন খাতে। প্রণত কবিতাটা বলা হয়ে থাকে সামাজিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে সমাজে মৌলিক পরিবর্তনের জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো শিক্ষা, আর তাই শিক্ষাই শক্তি। এ কারণে বৃহৎ স্বার্থে এই খাতে বৃহৎ বিনিয়োগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সিরিয়ার আলেপ্পোর উত্তরাঞ্চলে এখনো অব্যাহত রয়েছে আইএসের একের পর এক আত্মঘাতী বোমা হামলা। জঙ্গিদের দমনে একদিকে বিদ্রোহীরা যেমন কঠোর অবস্থানে রয়েছে, তেমনি সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে কুর্দি সেনারাও। তবে আইএসের প্রধান ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নিতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ।
অনেকে কোথাও ঠাঁই না পাওয়ায় চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার মারিয়া শহরটির বর্তমান চিত্র দেখলেই আন্দাজ করা যায় আইএস জঙ্গিরা বিদ্রোহী অধ্যুষিত এই অঞ্চলটিতে কি নিদারুণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। শনিবার বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হুমকির মুখে পড়ে সেখানকার 1,65,000 বাসিন্দার জীবন। জঙ্গিরা আমাদের প্রতিহত করতে যে আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে তাতে সরকারি মানুষই মরছে বেশি। জঙ্গিদের কাছে সাজোয়া যান সহ ভারী ভারী সব অস্ত্র আছে, তবুও আমরা তাদের দমনে সর্বোচ্চ চেষ্টা করে যাব। শহরের এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। তবে সীমান্তবর্তী অধিবাসীরা তুরস্কে আশ্রয় নিতে চাইলেও তাদের অনুমোদন দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে মানবিক সংকটে পড়েছে অসংখ্য মানুষ। এই শহরে যে একটা হাসপাতাল টিকে আছে সেখানে আহত মানুষের উপচে পড়া ভিড়। স্থানীয় কর্তৃপক্ষ প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এর কিছু দূরে ফারাক আলবিন শহরের পরিস্থিতিও প্রায় একই রকম। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে এখানেও চলছে আইএসের একের পর এক আত্মঘাতী বোমা হামলা। আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এই ছোট শহরটি সম্প্রতি আইএস তাদের দখলে নেয়, যদিও শহরটি পুনর্দখলে কঠোর অবস্থানে গেছে বিদ্রোহীরা। এদিকে রাক্কা শহরে গেলেও দেখা যায় জঙ্গি বিরোধী অভিযানে কুর্দি বাহিনীর কঠোর অবস্থানের চিত্র। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটের সহায়তায় এক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে তারা। তবে জঙ্গিরা রাক্কাকে নিজেদের রাজধানী দাবি করায় শহরটির নিয়ন্ত্রণ নিতে বেশ বেগ পেতে হচ্ছে। সিরিয়ার রাকা ও দের আরজোর শহরে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অবস্থানে আছে আইএস। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন নিহত হয়েছে। রোববার সাবোয়া ও মারির প্রদেশের সীমান্ত এলাকায় হাউথি বিদ্রোহীরা হাদি সমর্থকদের ওপর আক্রমণ চালালে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে হাউথি বিদ্রোহীদের 28 জন সদস্য ও 20 জন হাদি সমর্থক নিহত হয়েছে। তবে হাদি সমর্থকদের দাবি সংঘর্ষে তাদের 22 সমর্থক সহ 69 জন নিহত হয়েছে। এবছরের এপ্রিলে শুরু হওয়া দুপক্ষের যুদ্ধবিরতির মধ্যেই রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটল। হাউথি বিদ্রোহ দমন ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদিকে আবারও ফিরিয়ে আনতে 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে প্রায় প্রতিদিনই সামরিক হামলা চালাচ্ছে সৌদি আরব। দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 9,400 মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে অন্তত 16,000। মালিতে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর 5 সদস্য নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। বিবিসি জানায় রোববার দেশটির মধ্যাঞ্চলীয় মুফতি এলাকায় শান্তিরক্ষী বাহিনী একটি গাড়ি মাইন বিস্ফোরণের শিকার হলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ এর দায় স্বীকার না করলেও কোনো বিদ্রোহী কিংবা জঙ্গি গোষ্ঠী রাস্তায় মাইন পুঁতে রেখেছিল বলে ধারণা করছে দেশটির প্রশাসন। নিহতরা সবাই টোগোর নাগরিক বলে জানিয়েছে মালির শান্তিরক্ষী মিশনের প্রধান মাহমেদ সালেহ আনাদিফ এ ঘটনার নিন্দা জানিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছেন। ওই এলাকাটিতে ম্যাসিনা লিবারেশন ফ্রন্ট নামের আল কায়দা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর আধিপত্য রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। গৃহযুদ্ধ কবলিত মালিতে 2013 সালে শান্তিরক্ষা মিশন পাঠায় জাতিসংঘ। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে টোরেগ বিদ্রোহীরা বিচ্ছিন্ন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র আন্দোলন সক্রিয়। Officials said the explosion happened in the town of Ansongo in the north of the country. ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে গত 2 দিনে নৌকাডুবির ঘটনায় 700 শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এর মধ্যে শনিবার লিবিয়া উপকূলে ইতালি ও EU নৌ মিশনের সহায়তায় 24 ঘণ্টায় ভূমধ্যসাগরে 16 দফা অভিযান চালিয়ে 1900-এরও বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায় উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। এর আগে শুক্রবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে 2000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানায় জাতিসংঘ। এ নিয়ে এক সপ্তাহে উদ্ধার করা অভিবাসীর সংখ্যা প্রায় 14,000-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খেলার খবর। ওয়ার্কিং কমিটির প্রস্তাবিত 7 সদস্যের নির্বাচন প্যানেলে প্রধান নির্বাচকের পদ রাখা হচ্ছে না। এমন প্রস্তাব উঠলে বর্তমান প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করবেন। এমন গুঞ্জন ওঠার পর মোড় ঘুরিয়ে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবি তেমন কিছুই ভাবছে না।
অন্যদিকে বাংলাদেশের পরবর্তী বোলিং কোচ কে হচ্ছেন এমন প্রশ্নের উত্তর আগামী 2 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানা যাবে বলেও জানান জালাল ইউনুস। গেল শুক্রবার ওয়ার্কিং কমিটির সভায় উঠে আসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য 7 সদস্যের নির্বাচন কমিটির প্যানেলের ব্যাপারটি। বর্তমানে 3 নির্বাচকের সাথে আরও একজনকে যোগ করে 4 সদস্যের নির্বাচন কমিটি করা হবে, সাথে জাতীয় দলের প্রধান কোচ, ম্যানেজার ও ক্রিকেট অপারেশনস প্রধান, মোট এই 7 জনের নির্বাচন কমিটি। তবে এই কমিটিতে থাকবে না প্রধান নির্বাচকের পদ। এমন সুপারিশ ওঠার পর প্রবল আপত্তি বিসিবির 2 মেয়াদে প্রধান নির্বাচকের পদে থাকা ফারুক আহমেদের। ক্ষুব্ধ ফারুকের পক্ষ থেকে জানা গেছে পদত্যাগ করবেন তিনি। এতে বিব্রত বিসিবি। এমন অবস্থায় ইউটার্ন ক্রিকেট বোর্ডের। গুজব শোনা যাচ্ছে যে চিফ সিলেক্টর থাকবেই থাকবে না, এটা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা একটা প্যানেল তৈরি করেছি 7 জনের, এর মধ্যে এই ফরমেশনটা কি হবে এটা পরে ঠিক করা হবে। এদিকে হিতিস্টিকের বাংলাদেশ অধ্যায়ের পর গবেষণায় বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী পেস বোলিং কোচকে নিয়ে বিসিবির সেই তালিকায় আছেন 6 জন। তবে আভাস মিলেছে লঙ্কান চামিন্দা ভাস কিংবা চাম্পাকা রামানায়কে হতে পারেন টাইগারদের নতুন বোলিং কোচ। কথাবার্তা চলছে, মোরাললেস আমরা যেটা আশা করছি একটা ভালো একটা কোচ পাওয়া যাবে এবং এই কনফার্ম করবো আমরা ধরেন 2 সপ্তাহের মধ্যে। আমরা তো আগে বলেছি যে খুব সম্ভবত কাছাকাছি দেশ থেকে হতে পারে। এছাড়াও অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের চুক্তির মেয়াদ নাকি আর নবায়ন করবে না ক্রিকেট বোর্ড। এমন গুঞ্জনে অবশ্য কান পাতলেন না বিসিবির এই পরিচালক। এটা গুজবই, কারণ রিচার্ড হ্যালসল আসার ব্যাপারে কোনো কিছু বলেনি যে সে আসবে না। আমরা কয়েক জায়গায় দেখেছি যে আপনারা বলছেন যে সে নাকি কন্টিনিউ করবে না, কিন্তু তার কন্ট্রাক্ট কিন্তু অক্টোবর পর্যন্ত আছে, তো সেজন্য সে আমাদের সাথেই আছে এখন পর্যন্ত। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আইপিএলের খবর। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসল মুস্তাফিজের দল। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 8 রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ। হাই স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে 208 রানের বড় সংগ্রহ পায় সানরাইজার্স। জবাবে দুর্দান্ত শুরু করেও 200 রানে থামে বিরাট কোহলির দল। প্রথমবার অংশ নিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামা হায়দ্রাবাদকে উদ্বোধনী জুটিতে 63 রান এনে দিয়ে ধাওয়ান আউট হন ব্যক্তিগত 28 রানে। তবে একপাশ আগলে রেখে রানের চাকা সচল রাখেন ওয়ার্নার। দুর্দান্ত ফর্মে থাকা এই অজি 24 বলে আসরের নবম 50 তুলে নিয়ে আউট হন 69 রানে। শেষ দিকে বেন কাটিংয়ের 15 বলে 39 রানের ঝোড়ো ইনিংসে 208 রানের ফাইটিং স্কোর পায় হায়দ্রাবাদ। জবাবে উড়ন্ত সূচনা পায় বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে 114 রান যোগ করেন গেইল ও কোহলি। 38 বলে 76 রান করে আউট হন গেইল। অন্যদিকে আসরের সপ্তম 50 তুলে নেওয়া কোহলি সাজঘরে ফিরেন 54 রানে। এরপর আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে গিয়ে নিয়মিত উইকেট হারায় বেঙ্গালুরু। 200 রানে থামে কোহলির দল। আর প্রথমবার ফাইনালে উঠে শিরোপা উল্লাসে মাতে হায়দ্রাবাদ। ফাইনালে 37 রান দিয়ে শেন ওয়াটসনের উইকেট তুলে নেন মুস্তাফিজ। ম্যাচ সেরা হয়েছেন হায়দ্রাবাদের বেন কাটিং। আর পুরো আসরে 4 সেঞ্চুরি ও 7 ফিফটিতে 973 রান করা কোহলি হয়েছেন টুর্নামেন্ট সেরা। কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের একক সিদ্ধান্তে কিছুটা নাখোশ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরামর্শ চাইবেন তিনি, এমনটাই প্রত্যাশা বাফুফের সহসভাপতি বাদল রায়ের। এদিকে ভেন্যু নিয়ে অসন্তোষ দেখিয়ে সাইফ পাওয়ার টেক বাংলাদেশ সুপার লিগের আয়োজন স্থগিতের ঘোষণা দেওয়ার বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পুনর্নির্বাচিত হয়েই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন নিজ হাতেই কমিটিগুলো ঢেলে সাজাবেন। তবে ফেডারেশন পাড়ায় খোঁজ খবর নিলে শোনা যায় খুব একটা রদবদল নাকি আসবে না কমিটিগুলোতে। বর্তমানে মোট 21টি স্ট্যান্ডিং কমিটি আছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির। এর মধ্যে নারী ফুটবল কমিটির বর্তমান ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে প্রধান করে গঠন করা হতে পারে নতুন কমিটি। এছাড়া কম্পিটিশন কমিটির চেয়ারম্যান হতে পারেন তাবিতা আউয়াল। তবে নতুন কমিটিগুলো যেমনই হোক, সমস্যা অন্য জায়গায়। কমিটি গঠনে বাফুফের সভাপতি সালাউদ্দিনের একক সিদ্ধান্তে চাপা ক্ষোভ জমছে ফেডারেশনের অন্য কর্মকর্তাদের মনে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্টদের সঙ্গে বাফুফে বসের আলোচনায় বসা উচিত বলে মনে করেন তারা। উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় দিবেন, এটাই খুব স্বাভাবিক। এমন কোনো কিছু করবেন না যেটা দিয়ে কমিটি থুবড়ে পড়বে। আমার কথা হচ্ছে উনি নিজের মতামত অনুযায়ী যদি নিজেই করেন, গুড, কারো কাছে পরামর্শ করতেও পারেন। সাধারণত কোনো বিষয় করতে গেলে একটা
ছোট্ট কমিটি কনস্টিটিউশনে কাউকে একক ক্ষমতা দেওয়া নাই যে উনি সবকিছু করবেন। এদিকে বহুল আলোচিত বাংলাদেশ সুপার লিগ বা বিসিএল আয়োজন নিয়ে সাইফ পাওয়ার টেকের সঙ্গে বাফুফের কিছুটা দূরত্ব তৈরি হওয়ায় অবাক হয়েছেন বাদল রায়। রিসেন্টলি মন্ত্রণালয় খুব আগ্রহ সহকারে একটা মিটিং ডেকেছেন শুধু বিএসএল নিয়ে। এত বড় একটা মিটিং হওয়ার পরে মন্ত্রণালয়ের সেক্রেটারিকে হেড করে তো বিএসএল নিয়ে উনি কি মেসেজ পেয়েছেন আমি জানি না, বাট দেখলাম এটা আমার জন্য মানে খুব ভালো মনে হয় না। নির্বাহী কমিটির পরবর্তী সভা হওয়ার কথা 5 জুন। বেশ কিছু কমিটি পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সেই সভায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতকে নিয়ে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। মৃত্যুর 3 যুগ পরেও উন্মোচিত হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা রহস্য। রাজনৈতিক ফায়দা লুটতেই বিচারে কার্যকর উদ্যোগ নেয়নি বিএনপি, বলছেন ইতিহাসবিদরা। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155। সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। চট্টগ্রামের লালদিয়া চরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। পিপিপির আওতায় হবে বাস্তবায়ন। এবং বাড়ছে খুলনা সিটি কর্পোরেশনের পরিধি। প্রস্তাব পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। প্রয়োজনীয় কার্যক্রম শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।